ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না, তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নির্মাল্য দাদাভাই। তো এই ঘটনাটি ২০১৩ সালে তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি মারাত্মক ভয়ঙ্কর ঘটনা। যেটা সেখানে দাদাভাই এবং তার মেয়ে আর তার ওয়াইফ, দাদাভাইয়ের চাকরির সূত্রে একটি বাড়ির একতলা পোর্শনে ভাড়া ওঠার পর একের পর এক কিছু প্যারানরমাল ঘটনার সম্মুখীন হতে শুরু করে এবং পরে তারা জানতে পারে যে যেই বাড়িটিতে তারা ভাড়া উঠেছে সেটা ঠিক কতটা পরিমাণে হন্টেড। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতেই পারছো যে আজকে ঘটনাটি ঠিক কতটা রোমহর্ষক একটি ঘটনা হতে চলেছে। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার ২০১। দাদাভাই যেভাবে আমাদের সাথে আজকে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। সালটা তখন ২০১৩। তখন আমি ট্রান্সফার হয়ে যে জায়গায় যাই, আমি এখানে জায়গার নামটি উল্লেখ করছি না। তো সেখানে ট্রান্সফার হওয়ার পর আমার মেয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি সেই অভিশপ্ত বাড়িতে ভাড়া উঠি। তো আমাদের অফিস থেকে কোয়ার্টার প্রোভাইড করা হতো না ঠিকই, কিন্তু এই যে রেন্টের টাকাটা অফিস থেকেই আমাদেরকে পে করতো। তো সেই রকমই এই বাড়িটির একতলায় আমরা ৩ জনে মিলে ভাড়া উঠি। তো আমার অফিস থেকে এই বাড়িটার ডিসটেন্স খুব একটা বেশি নয়। ওই বাসে করে ৩০ মিনিট মতো লাগতো এবং যেখানে বাসটা দাঁড়াতো তার থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে একটু গলির মধ্যে ঢুকেই হচ্ছে আমাদের ওই বাড়িটি। এবং আমার অফিসের একদম কাছেই গিয়ে বাসটা থামতো। অতএব মানে খুব একটা যে ডিসটেন্স ছিল আমার বাড়ি থেকে বা খুব একটা যে প্রবলেম হতো আমার সেটাও নয়। মানে খুবই সুবিধাই হতো বলতে পারো। তো এবার মানে যে বাড়িটিতে আমরা ভাড়া উঠেছিলাম, সেই বাড়ির দোতলা পোর্শনে সেই বাড়ির মালিকরা থাকতো। মালিক বলতে যিনি সেই বাড়ির ভদ্রলোক এবং তার ওয়াইফ এবং তাদের ২ যমজ সন্তান, তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে, আর সেই ভদ্রলোকের মা। তো এই কজন তারা থাকতেন এবং তারই একতলা পোর্শনটিতে আমরা ভাড়া উঠি। এবার আমি যখন সেই বাড়িটি দেখতে গিয়েছিলাম, তো বাড়িটা বেশ অনেক দিনের পুরনো হলেও বাড়িটা কিন্তু বেশ রং-টং করা এবং মানে দেখেই বোঝা যাচ্ছে যে বেশ কয়েক বছর অন্তর, অন্তর বাড়িটাকে কিন্তু খুব সুন্দর করে রেনোভেট করা হয়। তো এক দেখাতেই আমার বাড়িটা পছন্দ হয়ে যায় এবং আমরা কিন্তু অত কিছু না ভেবে বাড়ির মধ্যে উঠে পড়ি। এবার ওই বাড়ির প্যাটার্নটা একটু আমি বলি। একদম যেটা মেন এন্ট্রান্স বাড়ির, সেখান থেকে ঢুকেই হচ্ছে মাঝখানটা করে একটা বিশাল বড় উঠোন। তো উঠোনের একদম কর্নার সাইডেই হচ্ছে দোতলায় ওঠার সিঁড়িটা। মানে বাড়ির ভেতর দিয়ে যেরকম সিঁড়ি হয়, এই বাড়ির প্যাটার্নটা কিন্তু সেরকম নয়। মানে সিঁড়িটা কিন্তু একদম উঠোনের মধ্যেই। আর আমরা যে পোর্শনটায় ভাড়া উঠেছিলাম, মানে একতলার প্যাটার্নটা হচ্ছে একদম উঠোন থেকে সামনেই একটা লম্বা বড় বারান্দা এবং সেই বারান্দাটা কিন্তু টোটালি গ্রিল দিয়ে ঘেরা। আর ভেতরে ২টো বেডরুম এবং একটা ডাইনিং। আর অপোজিট দিকে মানে একদম যেখানটা করে এন্ট্রান্স হচ্ছে, মানে উঠোনের যে জায়গাটা করে বাড়ির মেন এন্ট্রান্সটা, সেই দিকে হচ্ছে ২টো রুম, তার মধ্যে একটা কিচেন এবং আরেকটা ওয়াশরুম। তো এই টোটাল পোর্শনটাই আমরা ভাড়া হিসেবে নিই। তো আমার ওয়াইফেরও বেশ পছন্দ হয় কারণ বাড়িটা বেশ খোলামেলা টাইপের বাড়ি। তো আমরা কিন্তু এই বাড়ির মধ্যে উঠি। এবার ওই বাড়িতে ওঠার প্রথম ৩-৪ দিন কিন্তু একদম নরমালভাবেই কাটে। আর আমরা যেহেতু ওখানে একদম নতুন এসেছি, তো সেরকম জিনিসপত্র আমরা খুব একটা আনিনি। কারণ যেহেতু কয়েক বছর পর আবার আমাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিতেই পারে, তো সেই জন্য যতটুকু প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা কিন্তু কিনেছিলাম। যেরকম বাসনপত্র বা আরও যে জিনিসপত্রগুলো হয়, তো সেইগুলো আমরা কিনেছিলাম। তো এবার এই ৩-৪টে দিন আমাদের একদম সাধারণভাবে কাটে। আর আমার মেয়ের বয়স তখন ওই ৫ বছর। এবার ওপরে যে বাড়ির মালিকরা থাকতো, তাদের যে ২ যমজ সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে, তাদের বয়স ওই হার্ডলি তখন ৯ কি ১০ এরকম হবে। এবার
মানে ওই ৩-৪টে দিনের মধ্যেই আমার বাচ্চার সাথে মানে আমার মেয়ের সাথে ওদের কিন্তু খুব একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। এবার এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ বাচ্চারা তো বাচ্চাদেরকে খুব ভালোবাসে। তো সেই রকম মানে ওদের সাথে আমার মেয়ে এতটাই ভালোভাবে মিশে যায়, ওদের সঙ্গেই সবসময় খেলা করতো, ওদের সঙ্গেই থাকতো। এবার আমার মেয়েকে তখনও আমি স্কুলে ভর্তি করিনি। আমি ভেবেছিলাম যে আমি যেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছি, তো ওখানেই আমি নিয়ে গিয়ে ওকে স্কুলে ভর্তি করব। তো মানে আসার পরপর প্রথমেই তো ওকে যেহেতু স্কুলে ভর্তি করা হয় না বলে, মানে ম্যাক্সিমাম সময়তেই ওদের কাছেই আমার মেয়ে থাকতো, এবং ওই বাড়ির মালিকরাও আমার মেয়েকে ভীষণই ভালোবাসতেন। তো এবার যেটা হয় মানে দোতলাতে আমার মেয়েকে ওরা প্রায়ই ডাকতো, ওদের সঙ্গে খেলা করতো। তো আমরা একটা জিনিস যেটা পরে আর কি এই বিষয়টা রিয়েলাইজ করেছিলাম, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি, সেই মালিকের ছেলে মেয়ে দুটো আমাদের ঘরে কিন্তু আসতো না। মানে ওরা আমার মেয়েকে ডাকতো ওপরে গিয়ে খেলা করার জন্য, কিন্তু আমরা যদি একবারও ডাকতাম ওরা কিন্তু নিচে আসতোই না। তো প্রথম এই বিষয়টা আমরা বুঝতে পারিনি একদমই। পরে এই বিষয়টা মানে যখন আমরা এই বাড়ি ছেড়ে যাই তখন এই বিষয়টা আমরা জানতে পেরেছিলাম। যাই হোক, এবার এইভাবে ১ সপ্তাহ মতো তখন কিন্তু কেটে যায়। তো একদিন ওই তখন সকাল ১১টা কি 11:30 হবে। তো আমার মেয়ে কিন্তু দোতলায় আছে। আর দাদাভাই বলছে আমি তখন অফিসে চলে গেছি। তো আমার ওয়াইফ ওকে নিচ থেকে অনেক কয়েকবার ডাকে যেহেতু সকালের জলখাবার খাওয়ার জন্য। তো আমার মেয়ে কোনোভাবেই নিচে আসছে না। যেরকম হয় বাচ্চাদের সাথে যেহেতু খেলছে, তো নিচে আসতে চাইছে না। তো আমার ওয়াইফ তখন মানে ও ঠিক করে যে ও উপরে গিয়ে ওকে নিয়ে আসবে। তো সেই মতো আমার ওয়াইফ ওপরে যায়, এবং ওকে নিয়ে যখন নিচে নেমে আসছে, এবার আমি আগেই বলেছিলাম যে সেই বাড়ির সিঁড়িটা কিন্তু একদম উঠোনের মাঝখানেই ছিল। তো সেই রকম মানে ও যখন নিচে নামছে, তো তখন দেখে মানে হার্ডলি তখন ৫-১০ মিনিটের ডিস্টেন্স হবে। মানে আমার ওয়াইফ ওপরে গিয়ে যতটুকু সময় লেগেছে ওর মেয়েকে নিয়ে আসতে, তো মানে ওইটুকু সময়ের মধ্যে ও যখন নিচে নামছে ও দেখতে পাই যে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা, এবং তিনি কিন্তু মানে তাকে দেখে মনে হচ্ছে যে তিনি একজন ভিখারি। তো সেই ভিখারি মহিলাটি ঠিক আমাদের একতলার যে বারান্দাটা রয়েছে সেখানের গ্রিল থেকে ভেতর দিকে একদম উঁকি-ঝুঁকি মারছে। এবার আমাদের বাড়ির এন্ট্রান্সের সামনেটাই বেশ অনেকটা বড় উঠোন। তো উঠোনটিকে ক্রস করে কিন্তু সেই ভিখারি মহিলাটি উনি সেই বারান্দার কাছে চলে গিয়েছেন, এবং বারান্দার কাছে একটা সিঁড়ির মতো একটা ধাপ রয়েছে। তো সেই সিঁড়ির ওপরে উঠে উনি কিন্তু গ্রিলের ভেতর দিয়ে মানে ভেতর দিকটা উনি দেখার চেষ্টা করছেন। এবার এইটা যখন আমার ওয়াইফ দেখেছে, ও তো মানে রীতিমতো হকচকিয়ে যায়। তার কারণ হচ্ছে উঠোনের দরজাটা হয়তো কোনো কারণে খোলা ছিল। মানে উঠোনের যে মেইন এন্ট্রান্সের যে দরজাটা সেটা হয়তো কোনো কারণে ভেজানো বা কিছু ছিল, যে কারণে এই মহিলাটি ঢুকে গেছে, এবং ও তখন অবাক হয়ে গেছে যে মহিলাটি এতটা ভেতরে এসে উনি এইভাবে উঁকি-ঝুঁকি কেন মারছেন? তো আমার ওয়াইফ তখন ওখান থেকে মানে ওই সিঁড়ি থেকেই চিৎকার করে ওই মহিলাটিকে উদ্দেশ্য করে বলে যে, "এই তুমি এখানে কি করছো? তুমি এই ভেতরে কি করে ঢুকলে?" তো তখন মানে সেই বৃদ্ধা মহিলাটি বলে যে, "আমি ভিক্ষা চাইতে এসেছি মা। তো আমি ভিক্ষা নেওয়ার জন্য এখানে এসেছি।" তো তখন আমার ওয়াইফ বলে যে, "তুমি ভিক্ষা নেবে যখন তুমি বাইরে দাঁড়াবে। তুমি উঠোনের বাইরে থেকে আমাদেরকে ডাকতে। তুমি ভেতরে কি করে ঢুকলে? এবং এত ভেতরে এসে তুমি বারান্দার মধ্যে এরকম উঁকি-ঝুঁকি মারছো?" মানে রীতিমতো আমার ওয়াইফ ভয় পেয়ে গেছে। এবার এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবার এরকম অনেকেই তো থাকে যে ভিখারির ছদ্মবেশে এরকম চুরি-টুরি করতে বাড়ির মধ্যে ঢুকে যায়। তো সেই রকম ভেবেই কিন্তু আমার ওয়াইফ এতটা রিঅ্যাক্ট করে। তো তখন সেই বৃদ্ধা মহিলাটি বলে যে, "মা আমি তো বাইরেই দাঁড়িয়েছিলাম। তো তোমাদের এই দরজাটা কিছুটা ফাঁক করা ছিল। তো সেখান থেকে আমি দেখতে পাই যে তোমাদের এই বারান্দার ভেতর থেকে একজন মহিলা আমাকে ইশারা করে ভেতরে এসে ভিক্ষা নিতে বলে।" এবার এইটা যখন আমার ওয়াইফ শুনেছে, তো ও তো রীতিমতো অবাক। তার কারণ হচ্ছে মানে আমাদের নিচে মানে একতলা পোরশানে আমরা ওই ৩ জন ছাড়া তো আর কেউ থাকে না। এবং আমার ওয়াইফ যখন দোতলায় গিয়েছে, তো ওই গ্রিলের দরজাটাও বাইরে থেকে ছিটকানিটাকে টেনে দিয়ে গেছে। তো ভেতরে তো কারোরই থাকার কখনো মানে সম্ভাবনাই নেই। তো এটা শুনে তখন আমার ওয়াইফ বলছে যে, "তুমি কি আজে-বাজে কথা বলছো? ভেতর থেকে আবার কে তোমাকে ডাকবে? ভেতরে তো কেউ নেই।" তো তখন সেই বৃদ্ধা মহিলা মানে বেশ জোর গলায় বলছে, "না, আমাকে ভেতর থেকে একজন মহিলা ইশারা করে ডাকলো বলেই তো আমি বাড়ির ভেতরে ঢুকলাম। না হলে আমি কেন ঢুকবো?" এবার আমার ওয়াইফ কিন্তু তখন ভেবেছে যে হয়তো উনি আর কি ভেতরে ঢুকে গেছেন। তো যে কারণে ওটাকে ম্যানেজ করার জন্য উনি এরকম একটা মিথ্যা কথা বলছেন। তো তখন আমার ওয়াইফ আর বিষয়টিতে তর্ক করে না। তখন ও বলে যে, "ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি।" তো এটা বলে আমার ওয়াইফ ভেতরে ঢুকে যায়। এবার ও ভেতরে যাওয়ার পর ওর মনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতে শুরু করে যে আদৌ ভেতরে কোনো মহিলা সত্যি করে ঢুকে নেই তো? কারণ এই যে ভিখারি মহিলাটি তিনি তো বাড়ির মধ্যে ঢুকে গেছেন। তার মানে সেই যে সদর দরজা সেটা হয়তো কোনো কারণে খোলা ছিল। এবার এর আগে কোনো মহিলা এরকম বাড়ির মধ্যে লুকিয়ে ঢুকে বসে আছেন কিনা? তো সেই ভেবে কিন্তু আমার ওয়াইফ একবার ভেতরটা খুব ভালো করে চেক করে নেয়। তো ও দেখে যে না, ভেতরে কেউ নেই।
তো তখন আমার ওয়াইফ ভাবে যে তাহলে হয়তো এই মহিলাটি মিথ্যে কথাই বলছিলেন। তো ও আর এত কিছু তর্ক না করে ও সে কিছু চাল আর আলু এনেছিল, তো সেই মহিলাকে তখন দিতে যান। এবার এটা যখন মানে সেই ভিক্ষাটা যখন দিতে গেছে, সেই বৃদ্ধা মহিলাটি কিন্তু আর ভিক্ষা নিতে চায় না। এবং আমার ওয়াইফ তখন বলে যে, "তুমি ভিক্ষা নেবে না কেন? তুমি তো ভিক্ষা নেওয়ার জন্যই এসেছো।" তো তখন সেই মানে বৃদ্ধা মহিলাটি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে মানে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু উনি মানে বাড়িটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করেন। মানে এদিক ওদিক উনি খুব ভালোভাবে তাকান এবং তারপর উনি কিছু না বলে ওখান থেকে চলে যেতে যান। এবার আমার ওয়াইফের কাছে তখন বিষয়টা খুবই অদ্ভুত লাগছে যে কি ব্যাপার হলো? এই মহিলা তো এখানে ভিক্ষা নেওয়ার জন্যই এলেন এবং হঠাৎ করে উনি বলছেন যে, "না, আমি এখানে আর ভিক্ষা নেব না, আমি চলে যাবো।" এবং যাওয়ার পথে উনি যখন বেরোতে যাবেন দরজা থেকে, তখন উনি কিন্তু পেছন ঘুরে তাকান এবং তাকিয়ে বেশ রূঢ় কণ্ঠে আমার ওয়াইফকে মানে একদম রীতিমতো গলা ঝাঁকিয়ে আমার ওয়াইফের উদ্দেশ্যে বলে, "তোরাও এখানে থাকিস না, তোরা এখান থেকে চলে যা, এই জায়গাটা ভালো না।" তো এই বলে সেই বৃদ্ধা মহিলা কিন্তু ওখান থেকে একদম পুরো তীর গতিতে সেই বাড়ি থেকে বেরিয়ে যান। এবার আমার ওয়াইফ কিছু বলে ওঠার আগেই সেই বৃদ্ধা মহিলা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছেন। মানে এই কথাটা যখন আমার ওয়াইফকে বলেছে যে, "তোরাও এখান থেকে চলে যা, এই জায়গাটা ভালো না।" তো এটা শোনার পর ন্যাচারালি যেকোনো মানুষের মনেই একটা প্রশ্ন জাগবে যে, কেন উনি এরকম একটা কথা বললেন? ও একটা অচেনা অজানা মানুষ। সে কেন এই কথা বলবে? তো সেই বিষয়ে যখন কিছু একটা প্রশ্ন আমার ওয়াইফ করতে যাবে, তার আগেই কিন্তু সেই মহিলাটি ওই বাড়ি থেকে চলে যায়। তো এই বিষয়টা আমার ওয়াইফের ভীষণ অড লাগে এবং ও ভাবে যে কী ব্যাপার হলো, এই মহিলা এরকম কেন কথা বললেন? তো যাই হোক মানে কিছুক্ষণ এই বিষয়টিকে নিয়েও ভাবার পরে তারপর আর অত কিছু গুরুত্ব দেয় না, আবার বাড়ির মধ্যে চলে আসে। এবং বিষয়টি কিন্তু মানে কিছুক্ষণ পর আমার ওয়াইফের মাথা থেকেই পুরো বেরিয়ে যায়। মানে এতটাও ও গুরুত্ব দেয়নি কথাটায়। তো যাই হোক এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়। মানে প্রায় ১ সপ্তাহ মতো কেটে যায় এবং একদিনের ঘটনা, সেই দিন ছিল হচ্ছে রবিবার। তো দাদাভাই বলছে আমার সেদিন অফিস ছুটি। তো আমি গিয়েছি বাজারে চিকেন কিনতে। আর তখন সকাল ওই ৯টা ৯:৩০ এরকম বাজে। তো বাড়িতে তখন মানে একতলাতে তখন আমার ওয়াইফ এবং আমার মেয়ে ওরা দুজনে রয়েছে। দোতলায় তো বাড়ির মালিকরা রয়েছেন। তো আমার ওয়াইফ কিন্তু তখন কিচেনে। এবার এই পুরো বিষয়টা আমার ওয়াইফের কাছ থেকে আমি বাড়ি ফিরে আসার পর শুনেছিলাম। তো আমার ওয়াইফ কিচেনে আছে আর রুমের মধ্যে আমার মেয়ে। তো তখন আমার ওয়াইফ বলছে আমি কিচেনে বসে যখন আমি রান্না করছি, তো সেই মুহূর্তে আমি শুনতে পাচ্ছি যে আমাদের মেয়ে মানে ভীষণ জোরে হাসছে। মানে একদম যেরকম হয় না যে বাচ্চারা যেরকম খিলখিল করে হাসে, তো সেইভাবে হাসছে। এবার উঠোনের এক সাইডে হচ্ছে সেই কিচেনটায় এবং অপোজিট দিকে আমাদের বেডরুমগুলো। তো আমার ওয়াইফ সেই কিচেন থেকে শুনতে পাচ্ছে যে বেশ জোরে আমার মেয়ে হাসছে এবং মানে হাসিটা ঠিক এরকম দেখবে যে বাচ্চাদের সাথে কেউ খেলা করলে বা বাচ্চাদের সাথে কেউ মজা করলে যেরকম একটা বাচ্চারা হাসে, ঠিক সেইভাবে কিন্তু মানে ও মেয়ের ওই রকম একটা হাসির শব্দ পাচ্ছে এবং রীতিমতো মানে বাচ্চার ওই রকম একটা হাসির শব্দ শুনেও বুঝতে পারছে যে মেয়ে হয়তো কারোর সাথে এরকম খেলা করছে। এবার ও এটা বুঝতে পারে যে তাহলে হয়তো মানে ওপরের যিনি মালিকের যে ছেলে-মেয়ে রয়েছে তারা হয়তো নিচে এসেছে ওদের সাথেও খেলছে। তো এইটা ভেবে আমার ওয়াইফ আর মানে বিষয়টা অতটা গুরুত্ব দেয়নি। ও নিজের মতো কিচেনে রান্না করছে। এবার দাদাভাই বলছে কিছুক্ষণ পর আমি যখন বাজার থেকে ফিরি, তো আমিও কিন্তু মানে আমি যখন কিচেনে ঢুকছি তখন কিন্তু আমি নিজেও মানে মেয়ের ওরকম একটা হাসির শব্দ পেয়েছি। তো আমি ভেবেছি যে রুমের মধ্যে হয়তো আমার ওয়াইফ আছে। তো আমি ভাবি যে তাহলে চিকেনটাকে আমি নামিয়ে রেখে তারপর আমি রুমের দিকে যাবো। তো আমি যখন চিকেনটাকে নিয়ে ওই রান্নাঘরের কাছে আসি, তো তখন দেখি যে রান্নাঘরের মধ্যে আমার ওয়াইফ আছে এবং এটা দেখে আমার বেশ একটু অবাক লাগে, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো রুমের মধ্যে আমার ওয়াইফ রয়েছে। তো আমি ওকে তখন বলি যে, "কি ব্যাপার, মেয়ের কাছে কেউ আছে নাকি? মেয়ে এরকম করে হাসছে, খেলা করছে?" তো তখন আমার ওয়াইফ কাজ করতে করতেই বলে যে, "হয়তো হতে পারে ওপরের সেই দুটো ছেলেমেয়ে হয়তো এসেছে, তাদের সাথে হয়তো খেলছে।" এটা শুনে না দাদাভাই বলছে আমি কিন্তু বেশ অবাক হয়ে যাই এবং আমার ওয়াইফকে বলি যে, "কি বলছো? মানে ওই দুটো ছেলেমেয়ে এখানে কি করে আসবে? ওরা তো এখানে আসার কথা নয়।" তখন মানে আমার ওয়াইফ বলে, "কেন? ওরা এখানে আসবে না কেন?" তো তখন দাদাভাই বলছে, আমি আমার ওয়াইফকে বলি, "আমি যখন বাজারে গিয়েছিলাম, তখন আমি দেখতে পাই যে ওই বাজারেই যিনি আরকি ওই বাড়ির মালিক, তার সাথে সেই ছেলেমেয়ে দুটোও কিন্তু বাজারে ছিল। মানে সেই ছেলেমেয়ে দুটোকে নিয়ে সেই মালিক কিন্তু বাজারে গিয়েছিলেন এবং তাদের সাথে দাদাভাই বলছে আমার দেখাও হয়েছে, আমি দাঁড়িয়ে কথা বলেছি। তো সেই দুটো বাচ্চার এই মুহূর্তে আমার মেয়ের কাছে যাওয়া এটা তো কখনোই সম্ভব নয়, কারণ তারা তো বাইরে।" এবার এটা শুনে না আমার ওয়াইফও কিন্তু বেশ অবাক হয়ে গেছে এবং ও তখন ভাবছে যে, "কি ব্যাপার হলো? তাহলে মেয়ে এরকমভাবে হাসছে কেন? ও কার সাথে তাহলে খেলছে?" তো এই ভেবে আমরা দুজনেই কিন্তু তখন মানে ঘরের দিকে ছুটে যাই এবং যে মুহূর্তে আমরা ঘরের সামনে গিয়ে পৌঁছেছি, মানে ঘরের দরজার সামনে গিয়ে যখন পৌঁছেছি, আমরা দুজনেই দেখি যে মেয়ে কিন্তু
খাটের পেছন দিক থেকে ছুটে বেরিয়ে আসছে হাসতে হাসতে, এবং ওকে দেখে মনে হচ্ছে যে ও যে কোনো একটা খেলার মধ্যে রয়েছে এবং ও খুব মজা পাচ্ছে জিনিসটায়। এবং আমরা দেখি যে মেয়ে একবার করে পেছন দিকে ঘুরে তাকাচ্ছে, আবারও কিন্তু সামনের দিকে ছুটছে, যেরকম দেখবে যে বাচ্চারা হয়তো অনেকে একসাথে খেললে যেরকম ছুটে ছুটে খেলা করে এবং পেছন দিকে ঘুরে ঘুরে তাকায়, ওই রকম কিন্তু ওকে লাগছে। এবার এইটা যখন দেখেছি না, তো তখন মানে আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই বেশ অবাক হয়ে যাই যে কি ব্যাপার হলো, মেয়ে এরকম কেন করছে। তো দাদাভাই বলছে, আমি তখন মেয়েকে প্রশ্ন করি যে বুলটি তুমি এইভাবে ছুটছো কেন, তুমি কার সাথে খেলা করছো? তো তখন আমার মেয়ে বলে যে বাবা ওই যে ওই আন্টিটার সাথে আমি খেলছি। তখন আমার ওয়াইফ বলে যে কোন আন্টি, তুই কার কথা বলছিস? তো তখন আমার মেয়ে বলে যে এই তো এই আন্টিটা, দেখো ওই খাটের পেছনে লুকিয়ে আছে, আমরা তো দুজনে খেলা করছি। তো এই কথাটা যখন আমার মেয়ে বলেছে, তো আমরা ন্যাচারালি ভেবেছি যে হয়তো তাহলে বাড়ির মধ্যে অচেনা কেউ ঢুকে গেছে। এবার আমার মেয়ে তো ছোট, ও হয়তো এই বিষয়টা এতটা বুঝতে পারেনি। তো এই ভেবে আমরা দুজনেই কিন্তু ছুটে ওই খাটের পেছন দিকটা করে যাই, এবং যথারীতি ওখানে পৌঁছে আমরা কাউকেই দেখতে পাই না। তো তখন আমি আমার মেয়েকে বলি যে কই তুমি কোন আন্টির কথা বলছো, এখানে তো কেউ নেই। তো তখন আমার মেয়ে বলে যে কেন, এখানেই তো সেই আন্টিটা ছিল, লম্বা করে বড় বড় চুল। তো সেই আন্টিটাই তো আমাকে বললো যে চলো আমরা খেলা করি, তো সেই জন্যই তো আমরা খেলছিলাম। তো এই কথাটা যখন আমার মেয়ে মানে ও এমনভাবে বলছে, ওর কথা শুনে কিন্তু এক বিন্দুও মনে হচ্ছে না যে ও কোনো মিথ্যে কথা বলছে। তো এটা যখন ও বলে, আমরা দুজনেই কিন্তু বেশ অবাক হয়ে যাই, এবং সেই মুহূর্তে আমার ওয়াইফের সেই যে বয়স্ক মহিলাটি আমাদের বাড়িতে ভিক্ষা নিতে এসেছিলেন, তার কথা কিন্তু আমার ওয়াইফের মনে পড়ে যায়। এবং উনি যে বলেছিলেন যে তোরা এই বাড়িতে থাকিস না, তোরাও এখান থেকে চলে যা। তো এই জিনিসটা আমার ওয়াইফ বলছে যে হঠাৎ করে আমার মাথায় কিন্তু চলে আসে যে সেই বৃদ্ধা মহিলাটি তো আমাদেরকে এরকম একটা কোনো কথা বলেছিলেন, এবং আজকে মেয়ে যেরকম একটা ব্যবহার করলো, এবং ওকে দেখে কিন্তু মনে হচ্ছিল যে ও একদম পুরো খেলায় বিভোর হয়ে আছে, মানে ও কারোর সাথে খেলছে। এবং আমরা দুজনেই কিন্তু সেই মুহূর্তে ঘরের মধ্যে আমার মেয়েকে ছাড়া অন্য কাউকে দেখতে পাইনি। তো এই পুরো বিষয়টাতেই আমার ওয়াইফের কিন্তু বেশ খটকা লেগেছিল, এবং যে কারণে সেই যে বৃদ্ধা মহিলাটি যিনি আর কি ভিক্ষা করতে এসেছিলেন, তার কথা কিন্তু আমার ওয়াইফের মনে পড়ে যায়। তো সেই পুরো বিষয়টি তখন আমার ওয়াইফ আমাকে বলে যে জানো তো এরম এরম ঘটনা ঘটেছিল, আমি তোমাকে বলতে ভুলে গেছি। তো এইরকম একটা মানে ভিখারি মহিলা এসেছিলেন এবং উনি কিন্তু এই কথাটা বলেছেন। তো দাদাভাই বলছে যে আমি কিন্তু এই বিষয়টায় এতটা গুরুত্ব দিইনি, কারণ আমি এটা ভেবে নিয়েছিলাম, দেখবে এরকম অনেক ক্ষেত্রে হয় যে বাচ্চারা যখন একা একা খেলা করে, তো তখন এরা কিন্তু মানে মনে মনে কাউকে একটা ওরা মানে ধরে নেয় এবং তাদের সাথে ওরা খেলছে, এরকম একটা কিন্তু ওরা ভাবে। তো এইটাই আমি ভাবি যে মেয়ে হয়তো এটা একটা কোনো মন গড়া কারোর সাথে খেলছিল, তো সেইটা ভেবেই আমি আর বিষয়টায় এতটা গুরুত্ব দিই না, এবং আমার ওয়াইফকে বলি যে তুমি এটা নিয়ে এত কিছু ভেবো না, ও নিজের মনেই খেলছিল। তো যাই হোক, এবার সেদিনটা তো সেই বিষয়টা মিটে যায়, কিন্তু এরপর একের পর এক ঘটনা আমার ওয়াইফ কিন্তু ফেস করতে শুরু করে। তো তার কিছুদিন পরে আমার মেয়েকে আমি তখন স্কুলে ভর্তি করেছিলাম, তো ও সদ্য সদ্য তখন স্কুলে ভর্তি হয়েছে। এবার কিছুদিন পরের ঘটনা, তখন আমার মেয়েও স্কুলে এবং আমি কিন্তু অফিসে, এবার গোটা বাড়ির মধ্যে আমার ওয়াইফ একা। তো এরপর থেকে একটা জিনিস আমার ওয়াইফ লক্ষ্য করতো, যে আমাদের বেডরুমে যে আমাদের যেটা আর কি ড্রেসিং টেবিল ছিল, তো সেই ড্রেসিং টেবিলের ওপরে ওর যে সমস্ত সাজের জিনিসপত্র, তো সেই জিনিসপত্রগুলো ও খুব সুন্দর করে গুছিয়ে রাখতো। তো ও যেটা লক্ষ্য করে যে হয়তো ও স্নান করে ঘরের মধ্যে ঢুকছে, কিংবা হয়তো রান্নাবান্না করে যখন ঘরের মধ্যে আসছে, তো সেই জিনিসপত্রগুলো মানে যে সাজের যে প্রসাধনী, সেগুলো কিন্তু ওলটপালট হয়ে থাকতো। মানে কোনো কোনো সময় কোনো জিনিসগুলো ঠিক জায়গায় থাকতো না, কোনো জিনিস হয়তো মাটিতে পড়ে থাকতো, এবং বিশেষ করে সিঁদুরের যে কৌটোটা, সেটা কিন্তু ম্যাক্সিমাম দিনও দেখতো যে খুলে এরকম চারিদিকে সিঁদুর টিঁদুর ছড়ানো। এবার প্রথম দুদিন ও বিষয়টাকে মনের ভুল ভাবে, কারণ ও ভেবেছিল হয়তো যে আমি হয়তো ড্রেসিং টেবিলটা গোছাতে ভুলে গেছি, এটা হয়তো আমার কোনো মনের ভুল। কিন্তু এটা যখন ধারাবাহিকভাবে ঘটতে শুরু করে, এবং ও প্রায় প্রতিনিয়তই দেখতো যে যখন ও রুমের মধ্যে ঢুকছে তখন দেখতো যে ড্রেসিং টেবিলের জিনিসগুলো একদম লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, এবং বিশেষ করে সিঁদুরের কৌটোটা সেটা চারিদিকে রীতিমতো ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে আছে। এবং এটা যখন ও রেগুলার বেসিসে ফলো করতে শুরু করে, ও কিন্তু এই বিষয়টায় বেশ ভয় পায়। তো এটা নিয়ে আমাকে বেশ কয়েকবারও মানে এই বিষয়টা বলেছিল, কিন্তু দাদাভাই বলছে যে আমি কিন্তু বিষয়টা এতটা গুরুত্ব দিইনি, মানে প্রথম দিকে এই বিষয়টা আমি এতটাও গুরুত্ব দিইনি, মানে আমি বলেছিলাম হয়তো তুমি সারাদিন ধরে বাড়ির এত কাজ করো, হয়তো তুমি ভুলে যাও বিষয়টা, যে কারণে হয়তো তোমার মনে হচ্ছে যে এটা অন্য কেউ এসে করছে।
তো এরপর যখন ওর সাথে এটা রেগুলার ঘটতো, ও কিন্তু আর এই বিষয়টা আমার সাথে কোনোদিন ডিসকাস করেনি। ২-১ দিন এই বিষয়টা আমাকে বলেছিল। কিন্তু প্রায় দিনই যে বাড়ির মধ্যে এরকম কিছু একটা ঘটনা ঘটছে, এই বিষয়টা আমার ওয়াইফ কিন্তু আর আমাকে বলেনি। কিন্তু এই জিনিসটা আমার ওয়াইফ প্রায় ১-১.৫ মাস ধরে ফেস করে এবং রীতিমতো ও কিন্তু বাড়ির মধ্যে একা থাকতে ভয় পেত। মানে যখন আমার মেয়ে স্কুলে চলে যেত, আমি যখন অফিসে চলে যেতাম, তখন ও এই বিষয়গুলোকে আরও ফিল করতো এবং ওর সবসময় মনে হতো যে বাড়ির মধ্যে ওকে যেন আড়াল থেকে কেউ দেখছে। এবার এই বিষয়গুলো আমার সাথেও পরে ডিসকাস করেছিল। তো যাই হোক, এইভাবে কিন্তু দিন কাটছিল। তো এরপর একটা মারাত্মক ঘটনা আমার ওয়াইফের সাথে ঘটে যায়, যেটা মানে সব কিছুর ঊর্ধ্বে বলা যায়। তো একদিন আমার ওয়াইফ তখন ওই দুপুর ১২টা কি ১২:৩০ হবে এরকম সময় ওয়াশরুম থেকে স্নান করে বেরোচ্ছে এবং ও যখন বেরোচ্ছে তখন মানে বাড়ির মধ্যে একতলা পোর্শনে কিন্তু কেউ নেই, আমার ওয়াইফই একা। তো ও যখন বেরোচ্ছে ওর সোজা চোখটা যায় কিন্তু অপোজিট দিকে, আমাদের যেদিকটা করে আর কি রুম রয়েছে, তারপর বারান্দা রয়েছে সেই দিকে। এবং ও দেখতে পায়, ও বলছে আমি কয়েক মুহূর্তের জন্য এই জিনিসটা দেখেছিলাম, একদম দিনের আলোর মধ্যে আমি পরিষ্কার দেখি যে একটা মহিলা, এবং সেই মহিলাটি ঠিক যেরকম দেখতে, আমার মেয়ে আমাকে যেরকম বলেছিল যে ও যার সাথে খেলা করছে তার চেহারা যেরকম, ও একটা বিবরণ দিয়েছিল যে লম্বা করে এবং বড় বড় চুল। তো আমার ওয়াইফ কিন্তু ওরকমই একজন মহিলাকে, মানে ও মুখটা দেখতে পায় না, ও পেছনটা শুধু জাস্ট দেখেছিল। তো আমার ওয়াইফ দেখে যে সেই রকমই দেখতে একজন মহিলা ওই বারান্দা থেকে স্যাট করে, মানে একদম পুরো হাওয়ার গতিতে সেই ঘরের মধ্যে ঢুকে গেল। এটা কিন্তু আমার ওয়াইফ একদম পুরো স্পষ্ট দেখে। এবং এইটা যখন ও দেখেছে, ও ভাবছে যে আমি তো বারান্দার যে গ্রিলের দরজা সেটা তো আমি বাইরে থেকে লক করে গিয়েছি, তাহলে ভেতরে কে থাকতে পারে? এবার ভেতরে ঢুকতে গেলে তো সেই দরজাটাকে খুলে ঢুকতে হবে। কিন্তু আমার ওয়াইফ দেখে যে সেই গ্রিলের দরজাটা কিন্তু ওরকম বাইরে দিয়েই বন্ধ। কিন্তু ও দেখতে পায় যে সেই মহিলাটি ওই বারান্দা থেকে ছুটে একদম তীরের গতিতে সেই ঘরের মধ্যে ঢুকে যায় আমার ওয়াইফকে দেখে। এইটা দেখা মাত্রই আমার ওয়াইফ কিন্তু মারাত্মক পরিমাণে ভয় পায় এবং ওর তখন সাহস হচ্ছিল না কোনো মতেই যে ও ওই মানে ঘরের মধ্যে গিয়ে দেখবে ওই ঘরের মধ্যে কে আছে। তো ও কি করে, ও ওই ওয়াশরুমের সামনে থেকেই দাঁড়িয়ে দোতলায় যিনি আর কি মালিকের স্ত্রী ছিলেন তাকে উদ্দেশ্য করে ও জোরে জোরে ডাকতে শুরু করে। এবার আমার ওয়াইফের ওরকম একটা চিৎকারে তখন ওনারা ওপর থেকে শুনতে পান এবং ওনারা কিন্তু তখন নিচে নেমে আসে। তো নিচে নেমে আসার পর আমার ওয়াইফ পুরো বিষয়টা বলে যে আমি এরকম একটা জিনিস দেখেছি, আপনি একটু চলুন, আমি একা ওই ঘরের মধ্যে ঢোকার সাহস পাচ্ছি না। এবার সেই ভদ্রমহিলা কিন্তু কোনোভাবেই সেই ঘরের মধ্যে ঢুকতে চাইছেন না। মানে আমার ওয়াইফ বলছে যে আমি এতবার করে বলছি যে একবার একটু আমার সাথে আসুন, আমি একা ঢুকতে পারছি না ভেতরে। তো সেই মহিলা বলছে আমি মানে বাইরেই আছি, মানে উনি কিন্তু কোনোভাবে ভেতরে ঢুকতে চাইছিলেন না এবং এটা উনি বেশ জোর গলাতেই বলছিলেন যে এটা হয়তো তোমার কোনো মনের ভুল, ভেতরে কেউ নেই, ভেতরে কেই বা থাকতে পারে, দেখো উঠোনের দরজা তো ভেতর থেকেই লক করা। এবং মানে দাদা ভাই বলছে আমার ওয়াইফও দেখে যে হ্যাঁ ভেতরের দরজা সত্যিই ভেতর থেকে লক করা আছে, মানে উঠোনের দরজাটা। কিন্তু ও তো যেটা নিজের চোখে দেখেছে এটা তো কখনো ওর চোখের ভুল হতে পারে না এবং ওর মনের মধ্যে সেই মুহূর্তে অন্য কোনো চিন্তাও ঘুরছিল না যে বিষয়টাকে ও হ্যালোসিনেট করেছে বা কিছু। মানে ও একদম পুরো স্পষ্ট দেখেছে দিনের আলোতে এই জিনিসটা। তো যাই হোক, বারবার করে যখন আমার ওয়াইফ ওনাকে রিকোয়েস্ট করে তো উনি কিন্তু আমার ওয়াইফের সঙ্গে ভেতরে যান এবং ভালোভাবে আমার ওয়াইফ মানে বাড়ির ভেতরটাকে চেক করে, কিন্তু ভেতরে কাউকে দেখা যায় না। এবার এটা কিন্তু আমার ওয়াইফ এক্সপেক্ট করেই ছিল যে ভেতরে হয়তো কোনো মানুষও দেখতে পাবে না, তার কারণ মানে বিগত বেশ কয়েকদিন ধরে, বলা যায় যে বেশ কয়েক মাস ধরে, মানে যে জিনিসটা আমার ওয়াইফ ফেস করছিল বাড়ির মধ্যে, ও কিন্তু বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল এর মধ্যে রয়েছে এবং এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা কিন্তু ও পুরো শিওর ছিল। এবং আজকে এই জিনিসটা ঘটার পর ও আর নিজেকে কিন্তু ঠিক রাখতে পারে না, ও ডিরেক্ট সেই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনাদের বাড়িতে কি কোনো প্রবলেম রয়েছে? এবার এই প্রশ্নটা যে আমার ওয়াইফ ওনাকে করবে, এটা কিন্তু সেই যে বাড়ির যিনি মালিকের স্ত্রী, উনি কিন্তু এই বিষয়টা কখনো এক্সপেক্টই করেননি এবং উনি বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে যান আমার ওয়াইফের এরকম একটা প্রশ্নতে এবং উনি কিন্তু বারবারই এই কথাটা অস্বীকার করছিলেন এবং উনি বেশ জোর গলাতেই বলছিলেন যে আমাদের বাড়িতে এরকম কোনো প্রবলেম নেই, এর আগে অনেক ভাড়াটিয়া এখানে থেকে গেছে, তাদের সাথেও কোনো রকম কোনো প্রবলেম হয়নি, আপনি কি এসব বাজে বাজে কথা বলছেন। মানে তারা কিন্তু এক কথায় বিষয়টি স্বীকার করে না। তো যাই হোক, আমার ওয়াইফ তখন শুধুমাত্র আমার ফেরার অপেক্ষায় ছিল এবং আমি যখন সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরি ও কিন্তু পুরো ডেসপারেট হয়ে যায় এবং পুরো বিষয়টা আমাকে বলে এবং ও আমাকে জানায় যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা তুমি চেঞ্জ করো, কারণ এই বাড়িতে আমি থাকতে পারছি না, কারণ একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এটাতে গোটা বাড়িতে আমি যখন সারাদিন একা থাকি রীতিমতো আমি আতঙ্কে থাকি।
তো দাদাভাই বলছে, "প্রথমে ২-১ দিন এই বিষয়গুলো আমাকে বলেছিল, আমি বিষয়টা অতটা পাত্তা দিইনি। কিন্তু এরকম যে ও রোজ ফেস করে বা রোজ যে এরকম কিছু ঘটনারও সম্মুখীন হয়, এই বিষয়টা তো আমি জানতাম না।" তো তখন আমি আমার ওয়াইফকে বলি যে, "তুমি এটা তো আমাকে আগে বলতে পারতে। তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটিকে চেঞ্জ করে অন্য বাড়িতে যেতে পারতাম।" তো যাই হোক, এরপর আল্টিমেটলি আমরা ১০-১২ দিনের মাথায় সেই বাড়িটিকে চেঞ্জ করে অন্য বাড়িতে ভাড়া উঠে যাই। এবং সেই বাড়ির যারা মালিক ছিলেন, তো তারা তো কোনোভাবেই স্বীকার করেন না, মানে ওনাদের বাড়িতে এরকম কিছু প্রবলেম রয়েছে সেটা। তো এরপর যখন আমরা সেই বাড়ি ছেড়ে যাচ্ছি, তো প্রায় ২-২.৫ মাস মতো আমরা সেই বাড়িতে ছিলাম। এবার সেই বাড়িতে থাকাকালীন আশেপাশের যারা প্রতিবেশী ছিল তাদের সাথে টুকটাক কিছু আমাদের পরিচিতি হয়ে গিয়েছিল এবং মানে মোটামুটি সবাই আমাদেরকে চিনতো। তো বেরিয়ে আসার সময় সেই প্রতিবেশীরই একজন, তার কাছ থেকে আমরা জানতে পারি যে এই বাড়িটা মানে বিশেষ করে একতলা পোর্শনটা কিন্তু মারাত্মক পরিমাণে হন্টেড। তার কারণ আজ থেকে প্রায় ২-২.৫ বছর আগে এই একতলাতেই একজন দম্পতি আর কি ভাড়া এসেছিলেন এবং তাদের মধ্যে থেকে যিনি আর কি মহিলাটা ছিলেন, তিনি মানে হাজব্যান্ডের সাথে তার হয়তো কোনো বিষয়ে মনোমালিন্যতা বা কোনো বিষয়ে হয়তো ঝগড়া অশান্তি হয়েছিল, যে কারণে সেই মহিলাটি ওই রুমটার মধ্যে মানে যে রুমটিকে আমরা বেডরুম বানিয়েছিলাম সেই রুমের মধ্যেই উনি কিন্তু গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন। এবং তারপর যেরকম হয় মানে এই রকম একটা আকস্মিক মৃত্যু, এরপর পুলিশ আসে, ডেড বডি নিয়ে যায়, যা যা প্রসিডিওর থাকে সব কিছু হয়ে যায় এবং এরপর কিন্তু তাদের ওই একতলা পোর্শনটা বেশ অনেক কয়েকদিন বন্ধ অবস্থায় ছিল। তো এরপর সব কিছু যখন মিটে যায় এবং সময়ের সাথে সাথে সব কিছু যখন আস্তে আস্তে থিতিয়ে যায়, তো এরপর তারা ওখানে আবার মানে অন্য ভাড়াটিয়া ওখানে বসান এবং তাদের সাথেও কিন্তু বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা একের পর এক ঘটতে থাকে। তো সেই ভাড়াটিয়া ওখানে থাকে না। তো এরপর অনেক ভাড়াটিয়া ওখানে এসেছে, তারা প্রত্যেকেই ওই ২ মাস ৩ মাসের বেশি কিন্তু কেউ ওখানে টিকতে পারতো না এবং অনেকের সাথে অনেক রকমের ঘটনা ঘটেছে। তো দাদাভাই বলছে, আমরাই হয়তো মানে এরকম ভাড়াটিয়া যাদের সাথে হয়তো সেরকম কোনো বড় ঘটনা ঘটেনি। মানে আমরা এটাও শুনেছিলাম যে একজন ভাড়াটিয়া যারা আর কি এসেছিলেন এবং যেদিন তারা এই বাড়িতে প্রথম ওঠেন ভাড়াটিয়া হিসেবে, তার পরের দিনই সেই ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে নানান রকম মারাত্মক মারাত্মক ঘটনা এক একজন ভাড়াটিয়ার সাথে ঘটে, কিন্তু আমাদের সাথে তথাকথিত সেই রকম কিছু ভয়ানক মানে ইনসিডেন্ট ঘটেনি। তার কারণ হয়তো এটাও হতে পারে, মানে আমাদের যিনি গুরুদেব ছিলেন তো তাকে কিন্তু আমার ওয়াইফ খুব মানতো এবং যেখানেই আমার ট্রান্সফার হয়ে আমরা আর কি যেতাম সেখানেই একটা গুরুদেবের ছবি আমার ওয়াইফ নিয়ে যেত এবং মানে সকাল সন্ধে ধূপ সন্ধে দেওয়া এই জিনিসটা কিন্তু করতো। তো সেই গুরুদেবের ছবি আমরা সেই বাড়িতেও নিয়ে গিয়ে টাঙাই এবং আমার ওয়াইফ ওখানে প্রতিদিনই সকাল সন্ধে ধূপবাতি দিত। তো সেই জন্যও হয়তো হতে পারে, মানে বলে না যে গুরুদেবও তো অনেক সময় তার শিষ্যদেরকে প্রোটেক্ট করেন। তো সেই জন্যও হয়তো হতে পারে যে আমাদের সেরকম কিছু মারাত্মক ঘটনা ওই বাড়িতে ঘটেনি। তবে যখন আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসলাম এবং ওই বাড়ি সম্পর্কে যখন আমরা এত কিছু ঘটনা শুনি, তখন কিন্তু রীতিমতো আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। মানে আমরা ভাবছিলাম যে এই ২-২.৫ মাস ধরে রীতিমতো আমরা কোন বাড়িতে এবং কার সাথে বাস করছিলাম। তো যাই হোক, এরপর তো আমরা অন্য বাড়িতে উঠে যাই এবং ওখানেই আমার ২০১৯ সাল পর্যন্ত আমি ওখানে জব করি এবং তারপর ট্রান্সফার হয়ে আমি অন্য জায়গায় চলে যাই। তো এরপর কিন্তু আর কোনো রকমের কোনো প্রবলেম আমাদের সাথে ঘটে না। আমরা ওখানে ওই ৫-৬টা বছর খুব ভালোভাবেই কাটাই। তো এই হচ্ছে ঘটনা। তো যেটা আমার চাকরির সূত্রে বা বলতে পারো যে চাকরি করতে গিয়ে এরকম একটা ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন আমি এবং আমার পরিবার হয়েছিলাম। তো এই বাস্তব ঘটনাটি আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দাদাভাই, সত্যিই অসাধারণ একটি ঘটনা আমরা প্রত্যেকেই শুনলাম এবং বাস্তবে এরকম প্রচুর ইনসিডেন্ট অনেকের সাথেই ঘটে। মানে যারা হয়তো চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে এমন কোথাও গিয়ে থাকতে শুরু করে, এবার সেই জায়গা সম্পর্কে তারা তো বিস্তারিত কিছু জানতে পারে না, যে কারণে সেখানে যাওয়ার পর তারা কিন্তু এরকম কিছু মারাত্মক ঘটনার সম্মুখীন হয়। তো সত্যি ভীষণই ভালো একটি ঘটনা। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারো। আমাদের ইমেল আইডি হলো ছায়ারাত্রি14@gmail.com। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি অথবা ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। তো গত এপিসোডে আমি বলেছিলাম যে তোমাদের রিকোয়েস্টের জন্য যে কিছু কিছু কমেন্ট আমি পড়ে শোনাবো। তো সেই রকম আমি কতগুলো কমেন্ট সিলেক্ট করেছি যেগুলো আমি আজকে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। প্রথম কমেন্ট করেছেন শান্তার দুনিয়া। তিনি লিখেছেন, বাবান ভাই, আমি ফার্স্ট কমেন্ট করলাম, আমি মধ্যমগ্রাম থেকে শুনছি, তুমি কেমন আছো? তো দিদিভাই, আপনি প্রথম কমেন্ট করেছেন, আপনার কমেন্টও আমি আজকে প্রথমেই পড়লাম। হ্যাঁ দিদিভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
তো এরপর আমাদেরকে কমেন্ট করেছেন ডলি বোস। তিনি লিখেছেন, ঘটনাটি খুব ভালো লাগলো, আমি কলকাতার বেলঘড়িয়া থেকে শুনছি। পিঙ্কি বিশ্বাস লিখেছেন, খুব ভালো লাগলো, রাজস্থান থেকে শুনছি। সুরাজ সিলান লিখেছেন, হ্যালো বাবান, ঢাকা থেকে শুনছি, ঘটনাটি ভীষণ ভয়ঙ্কর ছিল, শুনে খুব ভালো লাগলো, সাথে তোমার গল্প বলার ধরনটাও ছিল অসাধারণ, ভালো থেকো বাবা, তোমার জন্য অনেক দোয়া রইল। তো আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমাদেরকে কমেন্ট করেছেন মঙ্গল মুখার্জি। তিনি লিখেছেন, মালাই সাজা থেকে আপনার ঘটনা শুনছি। সৃজিতা মণ্ডল লিখেছেন, সো সুইট ভয়েস। বিউটি ব্যানার্জি লিখেছেন, ঘটনাটা সত্যিই খুব ভালো লেগেছে, তোমার ঘটনা আমার শুনতে খুব ভালো লাগে, খুব সুন্দর করে তুমি ঘটনাটা আমাদেরকে বলো, তোমার ভয়েসটা খুব সুন্দর, তুমি এইভাবেই আমাদের ঘটনা শোনাতে থাকো। তো আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে করার জন্য। এছাড়াও আরও অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, তো প্রত্যেককেই জানাচ্ছি আমাদের ছায়ারাত্রির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা এভাবেই আমাদেরকে আরও ভালো ভালো কমেন্ট করে যাও, যাতে তোমাদের কমেন্টও আমরা নেক্সট এপিসোডে পড়ে শোনাতে পারি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।